মিস্টার চমৎকার পুরুষ, আমি আপনাকে ভালোবাসি। দয়া করে ফুল গ্রহণ করুন এবং আমার প্রেম নিবেদন অ্যাকসেপ্ট করে নিন। এমনতর কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যায় তোফাইল। এটা যদি অন্য কোনো জায়গা হতো তাহলে মানা যেত, কিন্তু এখানে প্রচণ্ড রাগ হয় তোফাইলের। কপালের শিরা ও উপশিরাগুলো ফুলে ওঠে। অরিনকে বসা থেকে উঠিয়ে অফিসের বাইরে নিয়ে যেতে লাগলো। তার মধ্যে কিছু স্টাফ কানাঘুষা শুরু করেছে। বাইরে আসা মাত্র সজোরে থাপড়েও পরে অরিনের ডান গালে। পুরুষালী হাতে এমনতর আঘাতে কিঞ্চিত ভয় পায় অরিন। তোমার কি মনে হচ্ছে এসব করলেই তুমি আমাকে পাবে? আশ্চর্য! কেউ হঠাৎ প্রেমে পড়তে পারে তা তোমাকে না দেখলে জানতে পারতাম না। এই যে তুমি যে কাজগুলো করছো তা মোটেও ভদ্রতার খাতিরে পড়ে না। আজকে যা করলে তা এক পর্যায়ে অসভ্যতা। অরিন নৈশব্দে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তার কোনো ভাবান্তর নেই। তাতে যেন রাগের পরিমাণ তীব্র হচ্ছে তোফাইলের। আমি তোমাকে ওয়ার্ন করছি, নেক্সট টাইম এসব কিছু করলে খুব খারাপ হবে। আমার অফিসে কখনো আসবে না। কথাটা বলে পেছন ঘোরে তোফাইল। মাত্র যাওয়ার জন্য পা বাড়াতেই অরিন বলে ওঠে, অফিসে আসবো না? ঠিক আছে, তবে কি আপনার বাড়িতে চলে আসবো? কপালে ভাঁজ পড়ে তোফাইলের। এই মেয়ে কি বলে? হোয়াট ননসেন্স! অরিন ফট করে চোখ মুছে বলে, আপনি তো বললেন অফিসে না আসতে, তাই ভাবলাম আপনার বাড়িতে চলে যাই। তখন তো আমাকে ভালোবাসবেন, তাই না? তোফাইল হাত মুষ্টিবদ্ধ করে তাকে নিয়ে, এই মেয়ে ফাইজলামি করছে, সাহস হলো কি করে? তোমার এত সাহস আমাকে নিয়ে মজা করছো? অরিন ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে না না, মজা করতে যাব কেন? আমি তো আপনাকে বোঝাচ্ছি আমি কত ভালোবাসি। শাট আপ! অরিন কি একটা ভেবে হুট করে অধর ছুঁয়ে দেয় তোফাইলের গালে। চোখ দুটো বড় আকৃতির হয়ে ওঠে, হয়তো মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। অরিন দাঁত দেখিয়ে দৌড়ে চলে গেল। কিয়ৎক্ষণের জন্য তোফাইলের মনে হচ্ছে পুরো পৃথিবী থমকে গেছে হয়তো। আশ্চর্য ব্যাপার হলো তোফাইল অনুভব করতে পারছে তার হৃদয়ে এই স্পর্শ কোথাও একটা আটকে গেছে। হৃদস্পন্দন দ্রুত গতিতে বেড়ে গেছে তার। না মা, আমরা কিছু করিনি। হঠাৎ অকারণে অকারণে আমাদের দোষ দেওয়া হচ্ছে। রিয়া সাফাই দিতে চেয়েও অক্ষম হলো। আনিকা আহমেদ রাগান্বিতভাবে ওর দিকে তাকিয়ে আছে। সকাল সকাল কলেজে গিয়ে নিজের মেয়ে সম্পর্কে এত বাজে খবর পাবে ভাবেনি উনি। ওদিকে শাহাদ আহমেদ এখনো কিছু জানেন না, জানলে কি হবে তাও বুঝতে বাকি নেই ওনার। তনয়া আহমেদ সূক্ষ্ম শ্বাস ফেলেন। রিয়া নীরবে চোখের জল ফেলে। রাতের দিকে গা কাঁপিয়ে জ্বর এসেছে কণ্ঠের। জ্বর থেকে শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে গুটি বসন্ত। প্রচণ্ড জ্বালা করছে শরীর। এক পর্যায়ে কেঁদে ওঠে কণ্ঠ। হঠাৎ কারো বলিষ্ঠ হাত দুটো আঁকড়ে ধরে কণ্ঠকে। কাঁদে না, কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুর্যের চোখ মুখে স্পষ্ট চিন্তার ছাপ। ব্যস্ত হয়ে উঠেছে সে। তড়িতে বিছানা থেকে উঠে বেডসাইডের লাইট অন করে কম্বল সরায় তুর্য। কণ্ঠ শুকনো ঢোক গিলে ফেললো। ভেতরে লজ্জায় জড়িয়ে নিচ্ছে তাকে। তুর্য কপালে ভাঁজ পড়ল। কণ্ঠের ধবধবে ফর্সা শরীরে লাল লাল হয়ে ফুটে উঠেছে গুটি বসন্ত। তার উপর গরমের মধ্যে সিল্কি জামা পরেছে কণ্ঠ। তুর্য বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর ফিরে আসে, তবে হাতে গরম ঠান্ডা পানি নিয়ে। ছোটখাটো বালতিতে পানি নিয়ে কাছে এগিয়ে আসে কণ্ঠের। কণ্ঠ বারংবার কুকিয়ে উঠছে, তীব্র জ্বালা হচ্ছে। তুর্য আলগোছে উঠতে সাহায্য করে কণ্ঠকে। তাড়াতাড়ি জামা চেঞ্জ করে নাও। কণ্ঠ চমকে ওঠে, ভয় লাগে তার। কি বলছেন? তুর্য ফুস করে শ্বাস টেনে আলমারি থেকে একটা পাতলা সেমিজের মতো কাপড় বের করে। এটা পরে নাও, তাহলে জ্বালা কম পড়বে। কণ্ঠ খানিকটা বিস্ময় নিয়ে বলল, এত পাতলা? সব কিছুই দেখা যাবে। তুর্য বেশ বিরক্ত হয়। তো যাক, আমি ছাড়ার কেউ আছে? আপনাকেই তো ভয়। কণ্ঠ বিড়বিড় করে বলল কথাটা, তবে তা স্পষ্ট শুনতে পেয়েছে তুর্য। আমি ছাড়া কাকে দেখানোর ইচ্ছা? ছি ছি, কি নির্লজ্জ কথাবার্তা। যেটা বললাম সেটা করো। কণ্ঠ কথা বাড়ালো না, কোনো রকম উঠে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেয়। তুর্য এলোমেলো দৃষ্টি ফেলে চারদিকে। হঠাৎ যেন অগপরে কিছু একটা অনুভব হচ্ছে। কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছে। বুকের দ্রিম দ্রিম শব্দ প্রকট হচ্ছে। কণ্ঠের শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট। তুর্য হাতের ইশারায় কণ্ঠকে কাছে ডাকে। কণ্ঠ ধীর গতিতে এগিয়ে যায়। তুর্য আচমকা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শক্তপোক্ত পুরুষালী অধর ছুঁয়ে দেয় কণ্ঠের কপালে। শুয়ে পড়ো,
আমি মাথায় হাত বুলিয়ে দিই। কণ্ঠ আদুরে গলায় বলল। আমাকে ভালোবাসবেন? তুর্য কথার পিঠে মুচকি হাসল। কণ্ঠকে হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। সকালের দিকে বেশ গা কাঁপিয়ে জ্বর উঠে কণ্ঠের, শরীর নাড়াতে পারছে না একদম। সেই জন্য সকাল থেকে বাড়িতে থেকে কণ্ঠের সেবা করছে তুর্য। ওদিকে কলেজ থেকে রাস্ট্রিকেট করার জন্য আপাতত কেউই কারোর সাথে দেখা করতে পারছে না। সবাই মেসেঞ্জার কলে কথা বলছে। সবার মধ্যে সোহা তাহিয়া বারবার বলছে কণ্ঠ কোথায়, ওর কোনো খবর নেই। রিয়া সবাইকে বলছে কণ্ঠের গুটি বসন্ত হয়েছে, কাল বাড়ি থেকে দেখতে যাবে ওকে। তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে তুর্য? মাত্র চোখ লেগেছিল তুর্যের, সারা রাত ঘুমাতে পারেনি কণ্ঠের জন্য। কণ্ঠ হয়তো মাত্র ঘুমিয়েছে, মেয়েটা পুরো রাত কেঁদেছে। ফোন বেজে ওঠার সাথে সাথে তন্দ্রা কেটে যায় তুর্যের। বেডসাইড টেবিল থেকে ফোন তুলে দেখে সহিতা কল করেছে। ফোন কানে তোলা মাত্র সহিতা কান্নাকাটি করতে লাগলো। প্লিজ তুর্য, তুমি কণ্ঠকে ছেড়ে আমার কাছে চলে এসো। আই লাভ ইউ না। হোয়াট ননসেন্স সহিতা, তুই কি পাগল হয়ে গেছিস? আমার বিয়ে হয়েছে, আই এম ম্যারিড। সো হোয়াট, আমার এতে কোনো প্রবলেম নেই। তুমি তো বলেছিলে বলো আমাকে বিয়ে করবে। স্টপ, আমি কখনো কথা দিইনি। বাই দ্য ওয়ে, তুই আমাকে জোর করেছিলে, বারবার ফোর্স করতে। তুর্য, আমি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমার কাছে চলে এসো না। তুর্য ফোন কেটে দেওয়া মাত্র সহিতা রাগান্বিত হয়ে ফ্লোরে ফোন ছুঁড়ে ফেলে দেয়। তুর্য, আই লাভ ইউ, ড্যাম ইট। কি করছিলে? যাই করি তাতে আপনার কি? আমার কি মানে? তুমি অসুস্থ, তোমার দায়িত্ব নেওয়া খোঁজ নেওয়া আমার কর্তব্য। নিজের গার্লফ্রেন্ড সহিতা ম্যাডামের খোঁজ নিন কি? সূর্য ভ্রুকুচকালো। সকাল সকাল সহিতার সাথে কথা বলতে শুনে নেয় কণ্ঠ। কেন জানি ভেতরে হাঁসফাঁস লাগছিল তার। তার স্বামী অন্য কারোর সাথে কথা বলবে কেন? প্রচণ্ড রাগ হয় কণ্ঠের। অসুস্থ শরীরকে বিছানা থেকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দেয়। পাগলের মতো ঘন্টা ধরে ভিজতে লাগলো। কিছুক্ষণ পর সূর্য রুমে আসে। বাথরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে কণ্ঠ বাথরুমে আছে। ওষুধগুলো টেবিলের উপর রেখে অপেক্ষা করে দুর্য, কিন্তু আরও কিছু সময় পার হওয়ার পরও ফেরে না কণ্ঠ। বের হয় না ওয়াশরুম থেকে। কণ্ঠ, কণ্ঠ, কি হলো? বের হচ্ছ না কেন? অপর পাশ থেকে কোনো সারা শব্দ নেই। দুর্য বেশ চিহ্নিত হয়। বার কয়েক ডাকার পরও বের হয় না কণ্ঠ। অতঃপর দরজা ধাক্কায় দুর্য। অবশ্যই ধাক্কায় দরজা খুলে গেল। কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল পানির নিচে। দুর্যকে দেখেও তার কোনো ভাবান্তর নেই। এই ইডিয়েট, কি করছে এসব? দুর্য ছট করে শাওয়ার অফ করে দেয়। কণ্ঠ বেজায় রেগে গিয়ে আবার শাওয়ার অন করতে যাবে, তার আগে দুর্য কণ্ঠের হাত দুখানি পিছন মোড়া করে ধরে নেয়। আমি ওদিকে অপেক্ষা করছি আর তুমি এসব করছো? কণ্ঠ রাগান্বিত হয়ে অনেকগুলো কটু কথা শুনিয়ে দেয় দুর্যকে। কণ্ঠের কথায় বুঝতে সময় লাগে না তুর্যের যে কণ্ঠ সকালে সহিতার সাথে কথা বলতে শুনে নিয়েছে। তুর্য আচমকা জড়িয়ে ধরে কণ্ঠকে। কণ্ঠ হকচকিয়ে গেল। ছাড়েন আমায়। হুম, আরে আমার বসন্ত তো আপনারও হয়ে যাবে। হোক। সকাল সকাল ফোন নিয়ে বন্ধু মহলে আড্ডা দিতে ব্যস্ত। সবাইকে বেশ অবাক করে দিয়ে শান বলে ওঠে, গাইস, আমি ইন লাভ। সবাই শানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। সোহা তরিতে প্রশ্ন করে, কি? রিয়া ভ্রুকুশকে বলল, ওর কথা কেউ সিরিয়াস নিস না, হুদাই ফাও কথা। তারই ফুহু করে হেসে উঠল। সোহা তাহিয়া শানকে সান্ত্বনা দিয়ে বলল, বেচারা সিঙ্গেল হয়ে মিঙ্গেল হওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর। শান নাকের পাটাতন ফুলিয়ে বলল, ধুর, সত্যি বলছি আমি। ওর চোখ দুটো মায়াবী, মুখ জুড়ে শুধুই মায়া আর মায়া। আমি ইন লাভ, ইয়েস ইয়েস। শানের অবস্থা বেশ অবাক করে দেয় সবাইকে। সবার মনে একটাই প্রশ্ন, আসলেই কি শান কারোর প্রেমে পড়েছে? হ্যাঁ বাবা বলো। সকাল সকাল ছেলের কথা মনে পড়তেই শাহাদ আহমেদ ফোন করে তোফাইলকে, তাও ভিডিও কল। সোফায় বসে আছে আহাদ আহমেদ, তনয়া আহমেদ। তোফাইল ফোন ধরা মাত্র পুরো পরিবারকে দেখতে পায়। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? চাচা তুমি কেমন আছো? আর চাচিও? শাহাদ আহমেদ সৌজন্যমূলক হাসি টেনে বলল, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই বল, তোর খবর কি? তোফাইল স্মিত হেসে বলল, ভালোই, তোমাদের বেশ মিস করি। আচ্ছা, আমার বোন তিনটে কেমন আছে? তনয়া আহমেদ বলল,
ওরাও ভালো আছে নিজেদের শ্বশুর বাড়িতে। আর রিয়া তো পড়ালেখা এটা সেটা নিয়ে আছেই। তোফাইল আশপাশটা লক্ষ্য করে দেখলো সবাই আছে, তবে তার মা আনিকা আহমেদ নেই। আচ্ছা চাচি, মা কোথায় গো? তনয়া আহমেদ তপ্ত শ্বাস ফেলে বললেন, আনিকা ভেতরে আছে, বললাম তোর সাথে কথা বলছি সবাই, ওকে আসতে, কিন্তু আসেনি। তোফাইল কিছু বলল না। সে জানে আনিকা আহমেদ তার সেদিনের আচরণে দুঃখ পেয়েছে। সবার সাথে আরও কিছুটা সময় কথা বলে ফোন রেখে দেয় তোফাইল। ফোন রাখা মাত্র জানালা দিয়ে কিছু একটা এসে তার উপর পড়ল। হকচকিয়ে ওঠে তোফাইল, তড়িতে ছুটে যায় জানালার কাছে। সাদা টপস আর একটা ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে অরিন। অদূর শুয়ে বিচরণ করছে মিষ্টি হাসি। তোফাইলকে দেখে হাত নাড়ালো অরিন, একটু গলা ছেড়ে বলল, ওই পুরুষ, আই লাভ ইউ। তোফাইল বিরক্ত হয়, এটা বেশ বুঝতে পারে অরিন। সে আবার বলল, চিঠি পড়ে নেবেন, টাটা। তোফাইল আবার ভেতরে গেল। মেয়েটা আসলেই পাগল, তবে তার কাজগুলো অতীত মনে করিয়ে দেয়। সোফার উপর পড়ে আছে সেই কাগজটি, হাতে তুলে নিল তোফাইল। খুলে দেখলো লেখা আছে, ডিয়ার প্রেমিক পুরুষ, আপনাকে ভালোবাসি, 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 ভীষণ ভালোবাসি, আকাশের মতো। আচ্ছা, আপনি কেন আমাকে ভালোবাসেন না বলুন তো? আমি কি করলে ভালোবাসি? অপেক্ষা করছি। হয়তো এই অপেক্ষা দীর্ঘ হয়নি এখনো, তবে আমার কাছে সময়ের বেশ মূল্য আছে। কিন্তু আশ্চর্য হচ্ছে, হওয়ারই কথা, কারণ সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। এখন যে এত ইগনোর করছেন, পরে কি সময় পাবেন? ভালো আজকে বিকেলে পার্কে অপেক্ষা করব, আসবেন কিন্তু। তোফাইল হাসলো, হয়তো অনেকদিন পরই হেসেছে। আমি খুবই অপ্রিয়, একটুও পছন্দ করি নট সত্যি। ঘুমন্ত তুর্যের কপালে অধর শুয়ে কথাটি বারবার বলে চলেছে কণ্ঠ। আজ কলেজে যায়নি তুর্য, মনে হয়েছে শরীরের রেস্ট প্রয়োজন, তাই তো 11টার পর থেকেই শুয়ে আছে। ওদিকে কণ্ঠ অহনা খানের সাথে হাতে হাতে কাজ করে নেয়। কাজ শেষে রুমে এসে দেখে তুর্য শুয়ে আছে। কণ্ঠ নিজের মতো আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে দেখলো সে আগের মতোই শুয়ে আছে তুর্য। কণ্ঠ খানিকটা চিহ্নিত হয়, ওনার শরীর খারাপ হলো না তো? কাছে গিয়ে কপালে হাত রেখে দেখলো সব ঠিক আছে। অতঃপর মায়াময় মুখশ্রীর দিকে তাকিয়ে যা মনে আছে সব উগড়ে দেয় কণ্ঠ। হুট করেই তুর্যের তনটা কেটে যায়। কণ্ঠ ভরকে গেল, সরে যেতে নিলে তুর্য ফট করে ওর হাত ধরে ফেলে। কি করছিলে? কণ্ঠ এলোমেলো দৃষ্টি ফেলে চারদিকে, আমতামতা করে বলল, কই কিছু না তো। তুর্য ফিক করে হেসে উঠল। কণ্ঠ মুগ্ধ নয়নে সেই হাসি দেখল। তাহলে এত কাছে কি করছো? কণ্ঠ সেই আগের মতোই বলল, আপনাকে খাবারের জন্য ডাকতে এসেছিলাম। আচ্ছা। তুর্য উঠে ওয়াশরুমে চলে গেল। কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আছে, মনে মনে আচ্ছা করে বকা দিচ্ছে। এই লোকটা তাকে একটু আপন করে নেয় না। টেস্ট পরীক্ষার সময় কলেজে গিয়েছে কণ্ঠ, সেই ফ্রেন্ডদের সাথে অসুস্থ সময়ে কথা হয়েছিল। সবাই মিলে কণ্ঠকে দেখতে এসেছিল। সেদিন অনেক কাণ্ড হয়েছিল। তুর্যকে দেখা মাত্র সবার হাঁটু কাঁপছিল। সেখানে কণ্ঠ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। শান ভয়ে ভয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। তারিফ ফট করে বলে ওঠে, আরে কিসের স্যার দুলা ভাই, বল বল দুলা ভাই। তুর্য ভ্রুকুচকে তাকায়, তাতে প্রাণ পাখি উড়ে যাবার মতো চুপসে গেল তারিফ। ওর এমন অবস্থা দেখে সবাই মুক্তি পেয়ে হাসে। তুর্য আর অপেক্ষা করে না, নিচের দিকে যায়। যাওয়ার আগে এক পলক নিজের সাজানো ঘরটি দেখে নেয়। একটু পর কি হবে আল্লাই জানে। তুর্য বের হওয়া মাত্র হইচই শুরু হয়ে যায়। কেউ সোফার উপরে পড়ে থাকা কাউচ নিয়ে দুষ্টুমি করছে, কেউ বা বিছানায় শুয়ে আছে। সবার মধ্যে থেকে তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা মামা, তোকে কি স্যার এখনো ভালোবাসেনি? না মানে তোর বিয়ে হয়েছে আজ 3 মাস, এতদিনে তো আমরা খালামণি আর ওরা মামা হয়ে যেত। সবাই তাহিয়ার কথায় ফিক করে হেসে ওঠে। ওদিকে কণ্ঠ ভ্যাচারি অসহায় দৃষ্টিতে তাকায়। তারিফ সবাইকে বলে ওঠে, মামারা, আমার মনে হয় ওর বর মানে সূর্য স্যার রাতেও ওকে পড়াতে শুরু করে। সবাই আবারও শব্দ করে হেসে ওঠে। কণ্ঠ বেশ রেগে গিয়ে বলল,
এই কে বলেছে আমাকে রাতে পড়ায়? দেখ, তোরা যা ভাবছিস তা নয়। উনি আমাকে অনেক ভালোবাসে। আর বাচ্চার কথা বললে আমরা এখনো ফ্যামিলি প্ল্যানিং করিনি, ওই আর কি। হ্যাঁ